ইভ্যালি থেকে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার সুযোগ দেখছেন না আইনজীবী, মামলা করার পরামর্শ বাণিজ্য মন্ত্রণালয়। দেশে এবছর ডেঙ্গু আক্রান্ত 15,000 ছাড়ালো। রোগীদের অধিকাংশই শিশু, মৃত্যু বেশি 20 থেকে 40 বছর বয়সীদের। এলআইডি এইচআইভি পজিটিভ, অন্য 2 রিপোর্টে এসেছে নেগেটিভ। সৌদি আরব যেতে না পেরে প্রবাসী কর্মীর মামলা। রাজধানীতে 1 বছরে বায়ু দূষণ বেড়েছে 20 ভাগ। অবকাঠামো নির্মাণের ধুলাই প্রধান কারণ বলছেন গবেষকেরা। এবং মাতারবাড়িতে এগিয়ে চলছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রকল্পের কারণে দ্বীপে লেগেছে উন্নয়নের ছোঁয়া। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ইভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ আপাতত দেখছেন না আইনজীবীরা। বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছে ভোক্তা অধিকারে মামলা করার পরামর্শ। এদিকে প্রতিষ্ঠানটির দেনা 1000 কোটি টাকায় কিভাবে দাঁড়ালো তা খতিয়ে দেখছে পুলিশ। গুলশান থানার প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এতে কার কতটুকু দায় খতিয়ে দেখা হচ্ছে। ইভ্যালির দেনা কিভাবে 1000 কোটি টাকায় দাঁড়ালো তাও দেখবে পুলিশ। অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় কি টাকা আছে, কিভাবে টাকাটা তাদের কাছে এসেছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। অভিযোগ তো আসলে যে কেউ অভিযোগ করলে আমরা অভিযোগ নিচ্ছি। এদিকে রাসেল শামীমাকে গ্রেপ্তারের পর থেকেই আলোচনায় গ্রাহকদের টাকা ফেরতের বিষয়টি। তবে টাকা ফেরতের কোনো সুযোগ দেখছেন না আইনজীবীরা। বলছেন শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে যেতে। গ্রাহকদের টাকা ফেরত পাওয়াটা ইজ ভার্চুয়ালি ইম্পসিবল। কেন আমি এখানে বলি, এখানে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা যেটা দেখেছি যে তাদের দেনা হলো 1000 কোটি টাকা আর তাদের ব্যাংকে আছে মাত্র 30 লক্ষ টাকা। এই বাদবাকি টাকা এখন কোথায় গেল? তবে ইভ্যালির প্রতারণায় নিজেদের কোনো দায় দেখছে না ইক্যাব। উল্টো গ্রাহকদেরই সচেতন হতে বলছে তারা। কিভাবে ই কমার্স কোম্পানিগুলো পরিচালিত হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অলরেডি এটা পাবলিক, সেটার আওতায় ব্যবসা পরিচালিত হবে। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ ঘটে এটা সরকার দেখবে, সরকারের বিভিন্ন সংস্থা দেখবে। অ্যাসোসিয়েশনের তো কোনো এই টাইপের কোনো এক্সিকিউটিভ পাওয়ার না এগুলো দেখার জন্য। বাণিজ্য মন্ত্রণালয় বলছে টাকা ফেরাতে মামলা করতে হবে ভোক্তা অধিকারে। এ নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে গুলশানের পর রাসেল শামীমার বিরুদ্ধে ধানমন্ডি থানায় 35 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন এক সরবরাহকারী। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডেঙ্গু আক্রান্ত 15,000 ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে 1 থেকে 10 বছরের শিশুর সংখ্যাই বেশি, আর সবচেয়ে বেশি মৃত্যু 20 থেকে 40 বছর বয়সীদের। চিকিৎসকেরা বলছেন এবার অন্যান্য বছরের চেয়ে ডেঙ্গু রোগীর জটিলতা হচ্ছে অনেক বেশি। 2019 সালের আগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল 2000 সালে 93 জন। ওই বছরই রোগটি ভয়াবহ রূপ নেয়। 2021 আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। কীটতত্ত্ববিদেরা বলছেন এবছর আরও কিছুদিন থাকবে ডেঙ্গুর প্রকোপ। এখনও হাসপাতালে ভর্তি 1200 জন। করোনা সংক্রমণ কমলেও আতঙ্ক কাটেনি ডেঙ্গুর। 33-এ নেমে গেছে হঠাৎ করে, তারপর ডাক্তারে বলছে যে একে ব্লাড দিতে হইবে এমার্জেন্সি। মানে খুবই একটা বিপদে পড়েছিলাম। যখন আক্রান্ত হয় তখন ওষুধ দেওয়া হচ্ছিল না। বনশ্রী এলাকাটায় ওই সাইডটা একটু ওই ডেঙ্গু প্রবণতার মধ্যে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গত 10 দিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। আক্রান্তের হার 22.3%। 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে শনাক্ত 21.7%। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন ষাটোর্ধ্বরা। 21 থেকে 44 পর্যন্ত মনে হয় আছে আপনার 60-70% আমার হসপিটালের ডেথের সংখ্যা। সেক্ষেত্রে কিছু জিনিস আসলে এক্সপ্লেনেশনের বাইরেই রয়ে যায়। আসলে
ডেঙ্গুতে যারা হচ্ছে আপনার বয়স বেশি তাদের ক্ষেত্রে হয়তো বা এডিস ডেঙ্গু ভাইরাস যেটা সেটা বেশি পরিমাণে সাইন সিমটম প্রডিউস করতেছে না। সিটি কর্পোরেশনের দাবি ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা স্পেশাল ফোকাস দিয়েছি শিশু হাসপাতালের দিকে এবং অন্যান্য হসপিটালেও যেই সমস্ত পেশেন্টরা আক্রান্ত হচ্ছে সেই সমস্ত পেশেন্টের বাড়ির অ্যাড্রেস কালেক্ট করে আমরা তাদের বাড়ির চারপাশে আমরা কিন্তু ফগিং লার্ভিসাইড মানে এক্সটেন্সিভলি করে দিচ্ছি। প্রতিদিনই কিন্তু আমাদের কাজ হচ্ছে। আপনারা দেখবেন যে ধানমন্ডি না আশেপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও কাজ চলতেছে এবং আমার বিশেষ করে ধানমন্ডি আবাসিক এলাকা সেখানেও আমরা প্রতিদিন আমাদের সিটি কর্পোরেশনের লোকজন দিয়ে এবং আমাদের নিজস্ব কিছু ফকার মেশিন রয়েছে, কর্মী বাহিনী রয়েছে, তাদেরকে পাঠিয়ে আমরা কিন্তু সেই কাজগুলো করছি। 2019 সালে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে কমলেও এবার বেড়েছে ডেঙ্গু রোগী। গত মাসে আক্রান্ত 7,697 জন, আর এ মাসের 18 দিনে আক্রান্ত 5,104 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডেঙ্গুর দায় জনগণের ওপর না চাপিয়ে এডিস নির্মূলে উন্নত পদ্ধতি প্রয়োগের পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদেরা। বলছেন বর্তমান পদ্ধতিতে এডিস নির্মূল প্রায় অসম্ভব। জবাবে সিটি কর্পোরেশন বলছে ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতি চালুর বিষয়ে কাজ চলছে। 2019-এর পর সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে 15,000। দক্ষিণ ঢাকার জুরাইন, শনিরাকড়া, যাত্রাবাড়ি এবং উত্তর ঢাকায় মিরপুর উত্তরাকে এরই মধ্যে হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় এক সেমিনারে মশা নিধনের নানা অসঙ্গতির কথা তুলে ধরলেন কীটতত্ত্ববিদেরা। তারা বলছেন ওষুধ ছিটিয়ে বা ফগিংয়ে মশা নির্মূল করা এখন আর সম্ভব নয়। কীটনাশক অ্যাপ্লাই করার পরে এই 30 ফিট 40 ফিট দূরে 30% মশাও পড়েনি এবং লার্ভিসাইডে 20% মশাও পড়েনি। এটি কিন্তু এই মনিটরিং এর মাধ্যমে বেরিয়ে আসছে। এডিসের বেলায় এই ঢাকা শহরে অন্তত, অন্যান্য জায়গায় কিছু কাজ আলাদা হয়েছে। ঢাকা শহরে এখানে বায়োলজিক্যাল কন্ট্রোল হিসাবে এখনো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল এবং জেনেটিক কন্ট্রোল, কমিউনিটি পার্টিসিপেশন, এই ধরনের বহু পদ্ধতি। এর জবাবে সিটি কর্পোরেশন বলছে বর্তমান পদ্ধতিতে মশা নিধনে সচেষ্ট তারা। ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতি চালু হলে পরিস্থিতির আরও উন্নতি হবে। দক্ষিণের এমন ওয়ার্ড নাই যে কোনো জায়গায় ওষুধ দেওয়া হচ্ছে না একদিন পরে, প্রতিদিন দিচ্ছে, এই কথা আমি বলতে পারবো। সীমাবদ্ধতা আছে এবং এরিয়া বড়, সেটা দিতে হবে। কিন্তু পরীক্ষিত নয়, মানে কিভাবে এটা হবে, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, বাংলাদেশের জন্য কতটুকু উপযোগী এবং সেটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো কার্যকর হবে কিনা। হ্যাঁ, আমরা আশা করতেই পারি যে সেটা ভালো কার্যকর হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস নির্মূলের পাশাপাশি এখনই কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনা না গেলে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশব্যাপী চলছে করোনা টিকাদান কর্মসূচি। টিকার জন্য দেশে এই পর্যন্ত নিবন্ধন করেছেন 4 কোটিরও বেশি মানুষ, আর 2 ডোজ টিকা নিয়েছেন প্রায় 1.5 কোটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলায় টিকা কেন্দ্রগুলোতে বেড়েছে চাপ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এর আগের সংবাদে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সকাল 7টা থেকে আসলে টিকা প্রত্যাশীরা ভিড় করছে। আপনি এখন কোন কেন্দ্রে রয়েছেন এবং সেখানে কি অবস্থা দেখছেন? টিকা কার্যক্রম কেমন চলছে? দেখুন, সকাল থেকে আমি রয়েছি রাজধানীর নাক কান গলা ইনস্টিটিউট। এখানে বলা যায় যে 6টা থেকেই সাধারণ মানুষ যারা টিকা নিতে এসছেন তারা কিন্তু লাইন ধরেছেন। সকাল 9টা থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের অনেকেই ভেতরে প্রবেশ শুরু করেছে এবং টিকা দেওয়া তারা শুরু করেছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখাই, নিশ্চয়ই দেখবেন যে সাধারণ মানুষ যারা আছেন টিকা দিতে এসছেন। ইতিমধ্যে 2টি লাইন করা হয়েছে, নারীদের জন্য একটি লাইন করা হয়েছে এবং পুরুষদের জন্য একটি লাইন করা হয়েছে এবং 2টি লাইনেই তারা কিন্তু রয়েছে এবং এখানে প্রথম এবং দ্বিতীয় 2টি ডোজই দেয়া হচ্ছে। যারা এখানে লাইনে দাঁড়িয়েছেন তারা যেটি বলছেন, যেহেতু ইতিমধ্যেই করোনা টিকা দেওয়া অনেকটাই সহজ হয়েছে আগের তুলনায়, সেই হিসেবে তারা টিকা দিতে এসছেন এবং আপনি যেমনটি বলছিলেন যে 4 কোটিরও বেশি মানুষ তারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে এবং 1.5 কোটির বেশি মানুষ তারা 2 ডোজের বেশি টিকা দিয়েছে। আরও কিন্তু প্রায় বলা যায় 1.5 কোটির বেশি মানুষ তারা প্রথম ডোজ দিয়েছে, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন। গত কয়েকদিন আগেও স্বাস্থ্যমন্ত্রী যেটি জানিয়েছেন, এই বছরের মধ্যে সব মিলিয়ে 20 কোটি টিকা তারা বাংলাদেশে আনার চেষ্টা করছেন। সেটি যদি হয় তাহলে
প্রত্যেক মাসে 2 কোটি টিকা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাটি করা হবে এবং গণটিকা কার্যক্রম যেটি চলছিল সেটি কিন্তু আবারও চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে যারা এখানে আসছেন তারা মূলত দুটি অভিযোগ করছেন। একটি হচ্ছে টিকা রেজিস্ট্রেশন করার পরে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে SMS তারা কাঙ্ক্ষিত সময়ে পাচ্ছেন না। অনেকে 1 সপ্তাহ 10 দিন 15 দিনেও তারা SMS পাচ্ছে না। অনেকে আবার প্রথম SMS পাওয়ার পরে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে সেই SMSটি তারা সময় মতো পাচ্ছেন না। এমন খুঁটিনাটি কিছু অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগ আছে বলে বলা যায় না এবং প্রত্যেকটি কেন্দ্রে যে সকল জায়গায় টিকা দেওয়া হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রে সকাল থেকেই মানুষ ভিড় করছেন এবং আপনি জানেন যে গতকালকেও কিন্তু করোনা সংক্রমণের যে হার সেটি কিন্তু কমেছে, ক্রমান্বয়ভাবে কমছে। গতকালকে ছিল 6.5%। এই যে করোনার হার কমছে, করোনা শনাক্তের হার কমছে, এই অবস্থাতেও সাধারণ মানুষের যে টিকা নেওয়ার আগ্রহ সেটি কিন্তু অনেকটা বাড়ছে। টিকা নেওয়ার কারণ মূলত যদি বলা যায় 3টি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যেহেতু সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খুলে গেছে, স্কুল কলেজ খুলে গেছে, সেই সকল জায়গাগুলোতে কিন্তু টিকা নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। দেশের বাইরে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে টিকা নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। সব মিলে টিকা নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশিও সাধারণ মানুষের মধ্যে যেই আগ্রহ সেটি কিন্তু রয়েছে। তবে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যারা এখানে টিকা দিতে আসছেন তাদেরকে আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, বিশেষ করে শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে যেই নির্দেশনাটা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই জায়গাতে দেখা গেছে সেই জায়গাতে তারা কিন্তু কিছুটা ঢেলাঢালা ভাব রয়েছে এবং যে সকল টিকা কেন্দ্র রয়েছে সেখানে টিকা কেন্দ্রে যারা আছেন তারা এই বিষয়টিকে খুব বেশি মনিটরিং করছেন না। তবে এই বিষয়টিতেও কিন্তু সাধারণ মানুষ যারা টিকা নিতে আসছেন তাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। তবে বলা যায় যে টিকা কেন্দ্রে ভিড় সকাল থেকে রয়েছে, সাধারণ মানুষ টিকা দিতে আসছেন, তাদের আগ্রহ বাড়ছে এবং তারা চাইছেন সবাই টিকা নিয়ে নেওয়ার জন্য। বিদেশে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করান ব্রাহ্মণবাড়িয়ার ফরহাদ হোসেন। রাজধানীর কুড়িলে অ্যালাইড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় HIV পজিটিভ আসে তার। পরে বঙ্গবন্ধু মেডিকেল ও ICDDRBতে আসে নেগেটিভ। প্রগতি সরণির অ্যালাইড ডায়াগনস্টিক সৌদি আরব যেতে এখানে স্বাস্থ্য পরীক্ষা করান ফরহাদ। পরীক্ষায় HIV পজিটিভ আসে তার। আনফিট হওয়ায় সৌদি আরব যেতে পারেননি তিনি। বিষয়টি মানতে পারেননি ফরহাদ। আবার পরীক্ষা করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ICDDRBতে। এবার 2 পরীক্ষাতেই HIV নেগেটিভ আসে তার। আমার ভিসাটা মারা যাচ্ছে, তো ভিসা যে টাকাটা দিলাম এটা দাদা বলছে যে আপনি কিছুদিনের ভিতর এই মাসের ভিতর যদি ফিট হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় উনি আর কোনো রেসপন্স নিতে পারবে না। কোনো মা যেমন সন্তান নিয়ে যেমন এরকম প্রতিটা হসপিটালে যেমন ঘোরাঘুরি না করে, এরকম মিথ্যা একটা অপবাদ নিয়ে আমি লজ্জা 1 মাস ধরে আমি ঢাকা শহরে, বুঝছেন, আমি বাড়িটা তালা দিয়ে আমি আমার ছেলে নিয়ে ঢাকা শহরে আছি। দায় স্বীকার করেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তা। উল্টো সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদকের ছবি তোলেন এবং বক্তব্য রেকর্ড করে রাখেন। ধরে নিলাম যে ওর ঝুঁকিপূর্ণ কোনো ইয়ে ছিল না, হ্যাঁ, কোনো রিস্ক ফ্যাক্টর বা মেলামেশার কোনো হিস্ট্রি ছিল না। তারপরেও আসছে। আমি যখন ফার্স্ট টাইম হয়েছে, তো সেকেন্ড টাইম যখন আসছে তখন আমি বলছি ঠিক আছে আমি আবার ব্লাড নেই, আপনারা আসেন। আমার জানা মতে মানে এগুলি ডেফিনেটলি ঠিক আছে। ঘটনার তদন্ত এবং অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো থাকছে। চট্টগ্রাম বন্দরে কমিটি নিয়ে 2 শ্রমিক সংগঠনের বিরোধ তুঙ্গে। টানা কর্মবিরতিতে পড়তে পারে বন্দর, আর্থিক ক্ষতির শঙ্কা। আফগানিস্তানের কাবুল ও জালালাবাদে সিরিজ বোমা হামলা, তালেবান সহ 7 জন নিহত, আহত 30 জন। রাজধানীতে 1 বছরে বায়ু দূষণ বেড়েছে 20%। নির্মাণ কাজের ধুলা এর প্রধান কারণ বলেও জানাচ্ছেন গবেষকেরা। এ অবস্থায় পরিবেশ অধিদপ্তর বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা তৈরি করছেন তারা। করোনার বিধিনিষেধের সময় রাজধানীর বায়ু দূষণ কিছুটা কমলেও আবারও ফিরছে আগের চিত্র। আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের তথ্য বলছে বিশ্বের প্রধান শহরগুলোর বায়ু দূষণের সূচক 200-র নিচে নামলেও ঢাকার সূচক প্রায় 300। গত 10 বছরে রাজধানীতে বায়ু দূষণ বেড়েছে 86%।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে, গত বছরের সেপ্টেম্বরের চেয়ে এই সেপ্টেম্বরে রাজধানীতে দূষণ বেড়েছে 20%। বাতাসে 65 মাইক্রোগ্রাম ধুলোবালি সহনীয় হলেও ঢাকার বাতাসে আছে 120 মাইক্রোগ্রাম। পরিস্থিতির উন্নয়নে ইট ভাটা, শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেই সব সেক্টর থেকে বায়ু দূষণ বেশি হচ্ছে, যেমন নির্মাণ কাজ এবং সংস্কার কাজ, এই সেক্টরটিকে যদি আমরা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে পারি তাহলে বায়ু দূষণ অনেকাংশে কমবে। 5,60,000 যেটি ফিটনেসবিহীন যানবাহন, সেই গাড়িগুলোকে আমরা খুব দ্রুত ফেজ আউট করা দরকার, রাস্তা থেকে এগুলোকে বের করে দেওয়া দরকার। পরিবেশ অধিদপ্তরও জানিয়েছে, সংকট কাটাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা তৈরি হচ্ছে। এর প্রয়োগ হলে দূষণ অনেক কমবে। মূলত যেই প্রক্রিয়াগুলো আমাদের বায়ু দূষণ করে সেই প্রক্রিয়াগুলোকে আমরা অ্যাড্রেস করেছি এবং তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে এবং কি করতে হবে সেখানে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে। সেখানে সব ধরনের কনস্ট্রাকশন, ইটের ভাটা, যানবাহন এবং অন্যান্য সকল কার্যক্রম সরকারি বেসরকারি পর্যায়ে কোঅর্ডিনেশনের মাধ্যমে এই কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যাবে। তবে গতানুগতিক উদ্যোগ নয়, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবের কাছে 137টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। দেশটির বাণিজ্য মন্ত্রীকে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি আরব সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এই অনুরোধ জানান তিনি। সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন সালমান এফ রহমান। ভবিষ্যতে সৌদি আরব এবং বাংলাদেশে ব্যবসায় প্রসার হবে এবং বাংলাদেশে বিনিয়োগে বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে $1.3 বিলিয়ন বাণিজ্য রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ডক্টর মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি। মহেশখালীর ছোট একটি দ্বীপ মাতার বাড়ি। 5 বছর আগেও যে দ্বীপবাসীর একমাত্র পেশা ছিল মাছ ধরা, সেই দ্বীপের চেহারা বদলে গেছে একটি উন্নয়ন প্রকল্পে। এগিয়ে চলছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2024 সালের জানুয়ারিতে উৎপাদনে যাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মতে এটি বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বড় ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। কক্সবাজার বিমানবন্দর থেকে 31 কিলোমিটার দূরে মহেশখালী উপজেলার মাতারবাড়ি বঙ্গোপসাগরের জলরাশি ভেদ করে দাঁড়িয়েছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। 2021 সালে জুলাই পর্যন্ত 1604 একর জায়গা অধিগ্রহণ করা প্রকল্পের প্রায় 57.5% কাজ শেষ। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা আমদানির জন্য 14.3 কিলোমিটার দৈর্ঘ্য, 250 মিটার প্রস্থ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল খননের কাজও শেষ পর্যায়ে। 2024 সালের জানুয়ারি মাসে আমরা প্রথম ইউনিট যেটা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো, আর আমাদের সেকেন্ড ইউনিট 600 পরবর্তী 600 মেগাওয়াট সেটা আমরা 2024 সালের জুলাই মাসে আমরা আশা করছি আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। জাপানের সহায়তায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি CPG/CBL এর মাতারবাড়ি প্রকল্পে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দর নির্মাণে সরকারের ব্যয় হবে 35,000 কোটি টাকা। নির্মাণ ব্যয় বাড়লেও উৎপাদনে এলে জিডিপি এবং অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওইখানকার যে ভূমির অবস্থা, সেই ভূমির অবস্থা যদি ঠিক রাখতে হয়, এবং এটা কিন্তু আর্থকোয়েক ফল্টের উপর দিয়ে গেছে, এই কারণে কিন্তু আমাদের মাতারবাড়ি প্রজেক্ট কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি প্রজেক্ট। আমরা কি রিজনেবল ওয়েতে খরচ করছি কিনা, সুতরাং সেই রিজনেবল কিন্তু আমাদের কাছে বড় বিষয়, সেইটাই আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি। মাতারবাড়ি প্রকল্পকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে 37টি প্রকল্প। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এলাকাটি একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় ধরনের হাব তৈরির কর্মযজ্ঞ চলছে মহেশখালীর মাতারবাড়িতে। 2400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি নির্মাণ করা হবে LPG/LNG টার্মিনাল। বিশ্লেষকরা বলছেন এতে করে যেমন একদিকে মিটবে অভ্যন্তরীণ চাহিদা, তেমনি বাড়বে অর্থনৈতিক প্রসারতা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহেশখালী, মাতারবাড়ি, কক্সবাজার। ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ হয়ে গেছে অনেক জুয়ার ক্লাব। ক্লাব ভিত্তিক ক্যাসিনো বন্ধ হলেও এখনও চলছে অনলাইনে। এসব জুয়ারিদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুয়ার আসর থেকে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 বছর আগেও জুয়ার আসরে মুখর ছিল রাজধানীর ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাব, কিন্তু
ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ হয়ে গেছে এটি। শ্যাওলা পড়েছে ক্লাবের আঙিনায়, পানি জমে স্যাঁতসেঁতে হয়ে আছে মেঝে। একই অবস্থা ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবের। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় সিলগালা করে দেওয়া হয় ক্লাবটি, তারপর থেকে এখানে নেই কারো আনাগোনা। ক্লাব ভিত্তিক জুয়া বন্ধ হলেও এখনও অনলাইনে চলছে ক্যাসিনো। এই বিষয়ে সাইবার মনিটরিং ইউনিট সতর্ক রেখেছে র্যাব, তথ্য পেলেই যাচ্ছে অভিযানে। ক্যাসিনো জুয়া বলে আর থাকছে না, এখন সবাই অনলাইন কেন্দ্রিক জুয়া খেলছে। র্যাব সাইবার মনিটরিং সেল আছে, যার মাধ্যমে আমরা নিয়মিত অনলাইনে যারা এই ধরনের জুয়ার সাথে সংশ্লিষ্ট হচ্ছে বা অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটিস অপরাধ কাজ করছে অনলাইনে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। র্যাব বলছে বিভিন্ন অ্যাপ ও সাইট ব্যবহার করে বিটকয়েন বা ডিজিটাল মুদ্রার মাধ্যমে চলছে অনলাইন জুয়া। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। সাম্প্রতিক সময়ে যে অনলাইন জুয়া যেগুলো দেখেছি, এক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এদের যে পেমেন্ট, এই পেমেন্টটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করা হয়, যেটা বিটকয়েনের মাধ্যমে করা হয়। এই যে অনলাইন জুয়া, সেক্ষেত্রে আমরা দেখেছি যে IPL জুয়া দেখেছি বা বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব খেলার সময় তাদেরকে জুয়া দেখেছি। 2019 সালের পর বড় কোনো অভিযান না চললেও মাঝে মধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে জুয়ারিদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া পরিবর্তনের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। এ অবস্থায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। কানায় কানায় পূর্ণ খুলনার শিশু হাসপাতাল। 273টি শয্যার মধ্যে খালি নেই একটিও। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। ভর্তি করেছি হচ্ছে 5 তারিখে, তাই জ্বর হয়েছিল, কাশ আর সর্দি, তাই এমন কমেছে। বাচ্চার হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, জ্বর ছিল, এখন আগের থেকে অনেক সুস্থ। আমার বাচ্চাকে কালকে ভর্তি করা হয়েছে, আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তন সহ নানা কারণে হঠাৎ করেই বেড়েছে শিশু রোগী। এ অবস্থায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এ ধরনের রোগীর চাপ অনেক বেশি, যেটা আমরা সামাল দিতে পারতেছি না। আউটডোরে যেখানে আমাদের আগে 300-400 রোগী ছিল, এখন আমাদের 700 থেকে 800 পেশেন্ট। গত কয়েকদিনে খুলনা শিশু হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 800-র বেশি শিশু, যা স্বাভাবিক সময়ের তুলনায় 4 গুণ বেশি। এছাড়া হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকটও। আমরা প্রত্যেকটা রোগীকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি, এবং যদি আমাদের এখানে সিট না থাকে তো অন্য জায়গায় আমরা পাঠিয়ে দিই। আমাদের নিকটবর্তী যে কোনো হাসপাতালগুলোতে আমরা বলি যে আপনারা ইমার্জেন্সি ভর্তি হয়ে থাকেন, সিট খালি হওয়ার সাপেক্ষে আপনারা আবার চলে আসতে পারেন। খুলনার অন্যান্য হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বান্দরবানের রাজস্থলীতে পর্যটকবাহী বাস লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে 2 নারী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বান্দরবানের রুমা থেকে ভ্রমণ শেষে ফিরছিলেন 19 যাত্রী। গলাচিপা নামক স্থানে পৌঁছালে গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা ইসিং নু মার্মা এবং মেহাই সিং মার্মা নামের 2 নারী আহত হন। পরে গাড়ির চালক বাঙ্গালহালিয়া বাজারে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের আলাদা গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেয় সেনাবাহিনী। কমিটি নিয়ে 2 শ্রমিক সংগঠনের বিরোধের জেরে 6 দিনের কর্মবিরতিতে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দরসহ সারা দেশ। এতে বন্দরে বড় ক্ষতির আশঙ্কা করছে আমদানি রপ্তানিকারকরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। গত 25 আগস্ট সড়কে পুলিশি হয়রানি বন্ধ, বিতর্কিতদের নিয়ে কমিটির উদ্যোগ বাতিল সহ 10 দফা দাবিতে 27 ও 28 সেপ্টেম্বর সারা দেশে 48 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি পাইপ মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এই ঘোষণার পরপরই 28 আগস্ট একই দাবির সাথে আরো 5টি দাবি যোগ করে 21 সেপ্টেম্বর থেকে 72 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেয় কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতি। সংশ্লিষ্টরা বলছে, আধিপত্য বজায় রাখতেই পাল্টাপাল্টি কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। প্রকাশ্যে সরব হয়ে উঠছে পরস্পরের বিরুদ্ধে। এরা কোনো বৈধ পরিবহনের নেতা না, এরা দালালি করার জন্য এবং আমাদের পরিবহনের
এই দাবিগুলোর নস্যাৎ করার জন্য একটু কুচুকরি মহল আমাদের পরিবহনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে। আমরা এটা কোনোদিনও হতে দেব না। আমরা চাই যে প্রপার আপনার যে ডকুমেন্টেশন আছে সবকিছু ভেরিফাইড করে আমাদের সদস্যদেরকে সব বন্দরে ঢোকার যে পাস দেওয়া হয় সেই পাসটা যাতে স্মার্ট কার্ড যাতে দেওয়া হয়। এদিকে টানা এই কর্মবিরতির খবরে বন্দরে বড় ক্ষতির আশঙ্কায় আমদানি রপ্তানিকারকরা। ধর্মঘটের কারণে যদি আপনার পণ্যগুলো যদি মানে আবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে না পারে, ডিপোগুলোতে এসে পৌঁছাতে না পারে এবং কন্টেনারজাত করতে যদি না পারে, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল আপনার গ্যাপ তৈরি হবে। দেরি হওয়ার কারণে মাদার ভেসেল ফেল করলে যে তাদের যে টার্গেটগুলো আছে সেই টার্গেটগুলো কিন্তু ফেল করবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। না, ওটা তো হতে দেওয়া যাবে না, কারণ এটা তো বন্ধ রাখলে কন্টেইনার মুভমেন্ট বন্ধ হয়ে যাবে না। সুতরাং এটা সমাধান হবে, একটা উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ৭,০০০ ট্রাক, লরি ও প্রাইম মুভার আমদানি রপ্তানি পণ্য নিয়ে আসা যাওয়া করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে 2 দিনে ভেসে এলো 3 যুবকের মরদেহ। শনিবার দুপুরে নাজিরা টেক পয়েন্টে একজনের মরদেহ উদ্ধার করে জেলেরা। এর আগে শুক্রবার আরও 2 যুবকের মরদেহ উদ্ধার হয়। পুলিশ বলছে এদের মধ্যে 2 জন পর্যটক এবং আরেকজন স্থানীয় বাসিন্দা। যশোর থেকে কক্সবাজারে বেড়াতে আসেন 7 বন্ধু। শুক্রবার সকালে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন ঐশিক ও অভ্র। পরে সিগাল পয়েন্ট থেকে ঐশিকের মরদেহ উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। আর শনিবার নাজিরা টেক পয়েন্ট থেকে জেলেরা উদ্ধার করেন অভ্রর মরদেহ। 2 জন নিখোঁজ ছিল, তার 2 জনকে শনাক্ত করা হয়েছে। কিছু জেলেরা মাছ ধরতে সাগরে গেছে, ওখান থেকে বেশি আসতেছে এই লাশগুলি। এরা সাগরে যাবার সময়, দেখার সময় এরা বোটে উঠে নিয়ে আসে। এছাড়া শুক্রবার সিগাল পয়েন্ট থেকে মোহাম্মদ ইমন নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার হয়। তার বাড়ি কলাতলির চন্দ্রিমা এলাকায়। ওনার পরনে ফ্যান ছিল আর একটা যে গঞ্জি ছিল আর কি। তো যাই হোক, আমরা পুলিশকে খবর দিয়েছি। ঐশিক ও অভ্রের মৃত্যুর ঘটনায় তাদের 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 4 জনকে আমাদের কাছে এনেছি, তাদের সাথী, যাদের মাধ্যমে আমরা আসলে কিভাবে এদের মৃত্যু হলো এবং এর মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেই সংক্রান্ত তথ্যাদি উদ্ঘাটন করার চেষ্টা করছি। এদিকে গেল 24 ঘন্টায় কক্সবাজারে আরও 2 যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারাও কক্সবাজারে বেড়াতে এসেছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুড়িগ্রামে বন্যায় আমন ও সবজি সহ 31 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,33,000 কৃষক। আমন মৌসুমের শেষে বন্যা আঘাত হানায় নতুন করে চারা রোপণ করতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা। সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামের প্রায় 27,000 হেক্টর ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যায়। এর মধ্যে 3,000 হেক্টর জমির আমন ও সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানি থাকাকালে ফির আবার এসে এইভাবে ক্ষেত খেলা সব মেসমার। আমাদের এই 200 একরের মতো জমি বন্যায় নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আমন চাষিরা নতুন করে চারা রোপণের চেষ্টা করলেও চারা সংকটে তাও সম্ভব হচ্ছে না। তার উপর রয়েছে আর্থিক সংকট। সরকারি সহায়তা না পেলে অনেক জমি পতিত থাকার আশঙ্কা করছেন তারা। রোয়াজে রোপণ করবে ফির নতুন করি, এখন নমল করিয়া তাও তো উপায় নেই। ক্ষেত এখন পুড়িয়াটা শেষ, এখন মনে করো এটা গোছা নাই, এখন মনে করো এইটুকু আছে, এখন আবার নাগা নিবেন নাই খাওয়ার জন্য। হাতে এখন টাকা পয়সা নাই, এখন ওই যে ঋণ করা খায়। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত 1,33,000 কৃষকের মধ্যে 28,000 কৃষককে প্রণোদনা দেওয়ার প্রস্তাবনা পাঠানো হয়েছে। কৃষকদের সরিষা, ভুট্টা, গম সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে দেওয়া হবে। সরিষা, ভুট্টা, গম, চীনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, সূর্যমুখী, হাইব্রিড বোরো এবং উপসি বোরো যাতে 28,000 কৃষককে পুনর্বাসন করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। 3 সপ্তাহের বন্যায় কুড়িগ্রামের 9 উপজেলার অসংখ্য চরাঞ্চল এলাকা প্লাবিত হয়। পানিবন্দী ছিল 1 লাখের বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এবার কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, বন্যার ফসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পোষাতে কৃষি বিভাগ কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত যারা কৃষক ছিলেন তারা কি বলছেন? আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু বন্যার প্রকোপ তুলনামূলকভাবে কম ছিল, তবে একদম মৌসুমের শেষে এসে যে বন্যাটা আঘাত এনেছিল সেটি 3 সপ্তাহের মতো স্থায়ী ছিল
বিশেষ করে আমন ক্ষেতে, সবজি ক্ষেতে এবং অন্যান্য ক্ষেতে পানি নিমজ্জিত ছিল। কৃষি বিভাগ যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 27,000 হেক্টর জমির ফসল এই বন্যায় নিমজ্জিত হয়। এর মধ্যে প্রায় 3,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 31 কোটি টাকা। তো এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কৃষি বিভাগ কিছু পরিকল্পনা নিয়েছে, প্রণোদনা পরিকল্পনা। সেটির অংশ হিসেবে 28,000 কৃষককে বীজ, সার এবং অন্যান্য উপকরণ দেওয়ার তারা একটি প্রক্রিয়া শুরু করেছে এবং প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। এটা অনুমোদন হয়ে আসলে এই প্রস্তাবনা অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। তবে কৃষকরা বলছেন যে এই যে পরিমাণ কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে সেটা খুবই সামান্য, কারণ 1,33,000 কৃষক কিন্তু এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু দীর্ঘ সময় ধরে খরা ছিল এবং এই খরার সময় কৃষকরা কিন্তু সেচ দিয়ে আমনের চাষ করেছিল এবং কয়েক দফায় সেচ দিয়ে তারা কিন্তু অনেক খরচ করেছিল এবং অনেক কৃষক আমাকে জানিয়েছে যে তারা ধার দেনা করে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে বিভিন্নভাবে কিন্তু এই আমনের আবাদটা করেছিল। তো এই শেষ দফা বন্যায় সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এবং নতুন করে তারা যে চারা রোপণ করবেন সেটির সময়ও কিন্তু ছিল না এবং চারা কিন্তু কেউ কেউ দূর দূরান্ত থেকে সংগ্রহের চেষ্টা করলেও চারার মূল্য বেশি হওয়ার কারণে সবাই কিন্তু সেটি করতে পারেনি। ফলে তারা বলছেন যে আগামী মৌসুমে যদি সরকার সবাইকে প্রণোদনা সুবিধা না দেয়, বীজ, সার এবং অন্যান্য উপকরণ না দেয়, সেক্ষেত্রে অনেক জমি কিন্তু পতিত হবে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সম্ভাব্য সকল কিছু পরিকল্পনা নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। নরসিংদীতে চলাচল উপযোগী সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নির্মিত দুটি সেতু। এতে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা থাকলেও পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আছে সেতু, তবে নেই সেতুর সংযোগ সড়ক। এমনকি সেতুতে উঠতে ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। এই চিত্র নরসিংদীর মহিষাসুরা ইউনিয়নের। জেলার মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরি ইউনিয়নের ধামের ভাওয়াল যাতায়াতের জন্য 2015-16 অর্থ বছরে 28 লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে সেতুতে ওঠানামার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। ব্রিজ করছে, ব্রিজ করার মালে কিছু রইল না। এই যে এই বুক পানি দিয়ে আমরা যাইতাছি, পানি ভেঙে যায়, বাঁশের সাউ দিছে। 4-5 বছর ধরে এটা করে রাখছে, ব্রিজটা কিন্তু কাজে আসে না, বুঝছেন। এই রাস্তাটা আমরা আসা যাওয়া সুদিন আইলেও টুনি সুগায়, বৃষ্টি হইলে পানি হয়ে যায়। একই অবস্থা জেলার শিলমান্দি ইউনিয়নের টেকবাঘাটা এলাকার সেতুটির। 30 লাখ টাকা ব্যয় করে নির্মিত এই সেতুটিতেও নেই কোনো সংযোগ সড়ক। হাই রোড আছে, হাই রোডে এটা বাইপাস রাস্তা আছে, কিন্তু রাস্তা থাকলেও কি এরকম রাস্তা মানে গাড়ি ঘোড়া চলার মতন কোনো উপযোগী রাস্তা নাই। এই ব্রিজ করাতে আমরা কোনো ফায়দা পাইছি না। অতিবৃষ্টির ফলে সংযোগ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আর সেতু দুটির সংযোগ সড়ক দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 3 বছর আগে তো কাজটা হয়ে গেছে, যখন হয়েছিল তখন তো এগুলা কাজ কমপ্লিট করেই দেওয়া হয়েছিল। এখন বৃষ্টি বাদল হয়েছে, নষ্ট হয়ে গেছে। আগামী বছর যাতে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে, এর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটাকে আমরা জনচলাচলের উপযুক্ত করে দেব ইনশাআল্লাহ। প্রকল্প বাস্তবায়নে শুধু অর্থ বরাদ্দ নয়, সঠিক তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনা একদিনে 6,500 মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 4 লাখেরও বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 47 লাখ, আর মোট আক্রান্ত 22,89 লাখের বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার 849 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন করে শনাক্ত 64,500। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ব্রাজিল। শনিবার 803 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ভারতে। 31,121 জন নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 3,34 লাখের বেশি। প্রাণ গেছে 3 শতাধিকের। সংক্রমণ বেড়েছে যুক্তরাজ্যেও। গত 24 ঘন্টায় দেশটিতে 30,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। আফগানিস্তানের জালালাবাদে সিরিজ বোমা হামলার ঘটনায় 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছে। রয়টার্স জানায় শনিবার 5টি বোমাই তালেবানদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে, তবে এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ। এদিকে দেশটির রাজধানী কাবুলেও গাড়ি বোমা বিস্ফোরণে 2 জন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দা জানান গাড়ি পরিষ্কারের সময় বোমাটি দেখতে পান, পরে পুলিশকে জানানো হলে তারা আসার আগেই বোমাটি বিস্ফোরিত হয়।
এদিকে কাবুলে মার্কিন ড্রোন হামলার দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ দেয়া ও নিরাপদ কোনো দেশে পাঠানোর দাবি জানিয়েছেন তারা। এর আগে শুক্রবার কাবুলে মার্কিন ড্রোন হামলায় 10 আফগান নাগরিক নিহতের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। কাবুলে মার্কিন ড্রোন হামলার প্রায় 3 সপ্তাহ পর ভুল স্বীকার করল যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের ব্রিফিংয়ে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে দেখা গেছে ওই হামলায় ত্রাণ সহায়তা কর্মী ও তার পরিবারের 9 সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 7 জনই শিশু। সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানান, ড্রোন হামলার 8 ঘন্টা আগে ত্রাণ সহায়তা কর্মীর গাড়ি শনাক্ত করে মার্কিন গোয়েন্দারা। তারা ভেবেছিল গাড়িটি আইএসকের আত্মঘাতী হামলাকারীর। হামলাকে মর্মান্তিক ভুল বলে মন্তব্য করেন ম্যাকেঞ্জি। ওই হামলার পরিবারের 10 সদস্যকে হারিয়েছেন ইমাল আহমাদি। তিনি বলছেন, মার্কিন বাহিনীর কেবল দুঃখ প্রকাশ করাই যথেষ্ট নয়। কে ড্রোনটি নিক্ষেপ করেছে শনাক্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি তার। এটা যথেষ্ট নয়। যারা ওই দিন ড্রোন হামলা চালিয়ে আমার মেয়ে পরিবারকে হত্যা করেছে তাদের বিচার চাই। যুক্তরাষ্ট্রের উচিত তাদের শাস্তি দেয়া। ইমাল জানান, ওই হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের বেঁচে যাওয়া সদস্যরা। তাই নিরাপদ কোনো দেশে পাঠানোর দাবি তাদের। পুরো বিশ্বকে দিয়েও তারা আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলেদের ফেরাতে পারবে না। যুক্তরাষ্ট্রের উচিত আমাদের ক্ষতিপূরণ দেয়া, আমাদের নিরাপদ দেশে পাঠানো, কারণ এখানে অনেক সমস্যায় আছে। 26 আগস্ট কাবুল বিমানবন্দরের বাইরে আইএসকের বোমা হামলায় 13 মার্কিন সেনা সহ 1.5 শতাধিক নিহত হন। এর পাল্টা জবাবে 29 আগস্ট ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের প্রতি জোর দিয়েছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক কিছু স্যাটেলাইট চিত্রে এই তথ্য উঠে এসেছে। এতে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল 25% পর্যন্ত বাড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ংবিয়ন পরমাণু গবেষণা কেন্দ্রের পাশে অবস্থিত প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে উত্তর কোরিয়া। প্রায় 1000 বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত প্ল্যান্টটিতে অতিরিক্ত 1000 মেশিন বসানোর সক্ষমতা রয়েছে। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে CNN। প্রতিবেদনটি বলছে, ইয়ংবিয়নের ইউরেনিয়াম প্ল্যান্টের সাম্প্রতিক কার্যক্রম বিষয়ে অবগত রয়েছে যুক্তরাষ্ট্র। এর ভিত্তিতে চলতি সপ্তাহ শেষে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলেও সতর্ক করেছে 3 মার্কিন কর্মকর্তা। গত সপ্তাহে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং, যা 1500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক বিশ্বের উদ্বেগের কারণ হয়ে উঠেছে দেশটি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সক্ষমতার বার্তা দিতেই এ পদক্ষেপ। করোনা মহামারী ঠেকাতে 1 বছরের বেশি সময় ধরে প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছিল দেশটি। ফলে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে উত্তর কোরিয়া। একদিকে চরম খাদ্য ঘাটতি, অন্যদিকে আন্তর্জাতিক চাপের পরও পারমাণবিক শক্তির মহড়া চালিয়ে আসছে পিয়ংইয়ং। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজেপি ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। সাংবাদিকদের বাবুল জানান, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ ছাড়তে চান না তিনি, সে কারণেই এই পদক্ষেপ নিয়েছেন। আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন জানিয়ে বাবুল বলেন, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তবে তার পদত্যাগে ক্ষোভ জানিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। জানান, বাবুল বিশ্বাসঘাতকতা করেছেন। এর আগে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভার রথ বদলে মন্ত্রিত্ব হারান বাবুল। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে দমকল বাহিনীর ইতিহাস 307 বছরের। এর মধ্যে দেখা যায়নি কোনো নারীকে। তবে এবারই প্রথম 170 পুরুষ সহকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো বিপর্যয় সামাল দিচ্ছে 37 জন নারী। 560 ঘন্টার অবিরাম প্রশিক্ষণ শেষে ইস্তাম্বুলের দমকল বাহিনীতে কাজ করছেন 37 নারী। 13 সেপ্টেম্বর সমাবর্তন অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে তারা এখন এই বাহিনীর সদস্য। তবে দমকল বাহিনীতে নারীদের যোগ দেয়া খুব একটা সহজ ছিল না।
সম্মুখীন হতে হয়েছে নানা প্রতিবন্ধকতার। তবে প্রশিক্ষণের সময় সবাই বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে, জানান দমকল বাহিনীতে নতুন যোগ দেয়া নারীরা। ইস্তাম্বুলে আমরাই প্রথম নারী হিসেবে দমকল বাহিনীতে যোগ দিয়েছি। নারীরা সবখানেই সফল, তাই আজ আমি গর্বিত। আমাদের দেখে এখন এই পেশায় আসবেন অনেক নারীরা। এই পেশা খুব চ্যালেঞ্জের, এজন্য দরকার শক্তির। কিছু যন্ত্র এত ভারী যে এগুলো বহনে অনেক কষ্ট হয়েছে। প্রশিক্ষণের সময় আমাদের সব ধরনের চ্যালেঞ্জ পার করতে হয়েছে। পুরুষ সহকর্মীরা আমাদের অনেক সহযোগিতা করেছেন, তারা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। 2020 সালে দমকল বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়ার ঘোষণা দেন ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলু। পরে ফেব্রুয়ারি থেকে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। 250 আসনের মধ্যে 50টি বরাদ্দ হয় নারীদের জন্য। সবাই একই রকম প্রশিক্ষণ পেয়েছেন, তবে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। যেমন প্রশিক্ষণের সময় পুরুষদের 60 পাউন্ড ওজনের যন্ত্র তুলতে দেয়া হয়, আর নারীরা তুলে 30 পাউন্ড। ওজনে হেরফের করা হলেও প্রশিক্ষণে তাদের মধ্যে কোনো বৈষম্য করা হয়নি, কারণ আগুনের কাছে সবাই সমান। সব ধরনের সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে দমকল বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী 1150 জনের মধ্যে 37 নারীকে যোগ্য হিসেবে বাছাই করে তুরস্ক। মুশরিফা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবনা বিসিবির। নিউজিল্যান্ডের 14 কোয়ারেন্টিন নীতি সাংঘর্ষিক হতে পারে পাকিস্তান সিরিজের সাথে, এতে পেছাতে পারে নিউজিল্যান্ড সফর, ইঙ্গিত বিসিবির। ডিসেম্বরে পাকিস্তান সিরিজ শেষেই টাইগারদের নিউজিল্যান্ড সফর। করোনাকালে সুরক্ষা নিশ্চিত করতে আগেভাগেই প্রোটোকল ঠিক করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 14 দিনের কোয়ারেন্টিন নিয়ম পূরণে আগেভাগেই যেতে হবে টাইগারদের। সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় পেছাতে পারে সিরিজ। 3 অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। একদিনের কোয়ারেন্টিন শেষে প্রথম প্রস্তুতি ওমান এ দলের বিপক্ষে 7 অথবা 8 অক্টোবর। সপ্তম টি-20 বিশ্বকাপ সামনে ইতিমধ্যে সব দেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। এমন 6 ক্রিকেটার আছে যারা এবারের আসর তো বটেই, টি-20 বিশ্বকাপে আগে সব আসরে খেলেছে। চমকপ্রদ বিষয়, এই 6 জনের 3 জনই বাংলাদেশের। 2007-এ প্রথম টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়ে এগিয়েছে বহুদূর। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট পেয়েছে ভিন্ন মাত্রা। 4 ছক্কার জমকালো আয়োজনের উত্তাপ ক্রমেই বেড়েছে। 6 আসরে 5 চ্যাম্পিয়ন, 2 বার উইন্ডিজের ঘরে টি-20 রূপালী ট্রফি। সাউথ আফ্রিকা থেকে ওমান আমিরাত, 20 ওভারের 7ম বিশ্ব আসরে কতই না উপলক্ষ। কারো প্রথম, আবার কারো জন্য এখানেই সমাপ্তি। অভিজ্ঞতায় কার পাল্লা ভারী, কারা 14 বছর পরও টি-20 বিশ্বসেরার মঞ্চে টিকে আছেন। বাংলাদেশ এখানে অন্য সবার থেকে এগিয়ে। টাইগার স্কোয়াডের 3 জন আছে যারা খেলেছেন আগের সব আসরে। সপ্তমবারে এসেও দলের প্রাণ সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। পরিসংখ্যানে চোখ রাখা যাক। সাকিব, মুশফিক দুজনেই টি-20 বিশ্বকাপে খেলেছেন 25 ম্যাচ। মাহমুদুল্লাহ 3টা কম। 567 রানের পাশে 30 উইকেট সাকিবের, মুশির রান 250 পার। 200 রানের সঙ্গে 8 উইকেট মাহমুদুল্লাহর অ্যাকাউন্টে। বাংলাদেশের 3 উইন্ডিজ থেকে 2 জন টিকে আছেন এখনো। ক্রিস গেইল তো টি-20-র বড় বিজ্ঞাপন, সাথে ডোয়াইন ব্রাভো এই ফরম্যাটে বিশ্বসেরার কাতারে। ক্যারিবীয়দের 2 মহাতারকার ঝুলি অভিজ্ঞতায় পূর্ণ। বিশ্বকাপে গেইল খেলেছেন 28 ম্যাচ, ব্রাভো 29টা। এবার সব দলের মধ্যে ওটাই সর্বোচ্চ। ভারতের রোহিত শর্মা এই লিস্টের 6ষ্ঠ সদস্য। 2007-এর রোহিত এখন আরও পরিণত। ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় স্থগিত হওয়া আইপিএলের 14তম আসর আবারও শুরু হচ্ছে। আরব আমিরাতে আজ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি পর্ব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 8টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। 15 অক্টোবর শারজায় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। ভারতে করোনা প্রকোপ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় মে মাসের শুরুতে স্থগিত হয় চলতি বছরের আইপিএল। বিপুল আর্থিক ক্ষতি এড়াতে ও ঘরোয়া ক্রিকেটের স্বার্থে জনপ্রিয় এই আসর শেষ করার উদ্যোগ ছিল বিসিসিআইয়ের।
যার ফলে আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে আইপিএল এর দ্বিতীয় পর্ব। দুবাই, আবুধাবি ও শারজায় হবে ফ্রাঞ্চাইজি লিগটির বাকি 31 ম্যাচ। আইপিএল শেষ হওয়ার একদিন পরই সেখানে শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। বায়োবাবুলের ধকল এড়াতে আইপিএল এর দ্বিতীয় পর্বে খেলছে না বাটলার, বেয়ারস্টো, ওকস, কামিন্স ও মালানের মতো প্রথম সারির ক্রিকেটাররা। একঝাঁক তারকার অবর্তমানে সুযোগ মিলছে অন্য তারকাদের। সাউদি, শামসি, লুইস, আদিল রশিদরা খেলবেন রিপ্লেসমেন্ট হিসেবে। বদলি ক্রিকেটার হয়ে জৌলুস ভরা এই লিগে জায়গা পেয়েছেন মার্করাম, নাথান এলিস, হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরার মতো ইয়াংস্টাররা। বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজ খেলবেন আইপিএল এর দ্বিতীয় পর্বে। সোমবার আবুধাবিতে সাকিবের দল কলকাতা, বেঙ্গালোরের মুখোমুখি হবে। এবারের আইপিএল এ 3 ম্যাচ খেলে 38 রান সাকিবের, বল হাতে নেন 2 উইকেট। চলতি আসরে 7 ম্যাচে 8 উইকেট মুস্তাফিজের। রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা কাটার মাস্টার। মঙ্গলবার দুবাইতে পাঞ্জাবের মুখোমুখি হবে ফিজের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোচ ইস্যুতে টালমাটাল বাফুফে। পুরনো কোচকে না জানিয়ে নতুন কোচের নাম ঘোষণা নিয়ে বিপাকে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সভাপতির সাথে ব্রুজনের সাক্ষাৎকার শেষেও আসেনি সুনির্দিষ্ট কোনো সমাধান। এদিকে নতুন কোচ আসলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন আনিসুর রহমান জিকো। শুক্রবারের ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচ বদলের সিদ্ধান্ত রূপ নিয়েছে নাটকীয়তায়। পুরনো ব্রিটিশ কোচ জেমিডেকে কিছু না জানিয়ে অব্যাহতি জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। আবার বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনের সাথে কথা পাকাপাকি না করে এমন সিদ্ধান্ত বিপাকে ফেলেছে বাফুফেকে। শনিবার সবার অপেক্ষা বাফুফের সিদ্ধান্তের। নতুন কোচের সাথে কাজী সালাউদ্দিনের সাক্ষাতের খবরে ব্যস্ততা বাড়ে, কিন্তু ঘটা করেই বিকেলে ফেডারেশন ছেড়ে সভাপতির বাসায় হাজির কোচ অস্কার ব্রুজন ও সাধারণ সম্পাদক। গুঞ্জন আছে শর্ত অনুযায়ী 2 মাসের চুক্তিতে রাজি নন ব্রুজন। সর্বনিম্ন 1 বছরের দায়িত্ব দিলেই নিতে পারে জাতীয় দলের দায়িত্ব। যদি তাই হয় তাহলে আরও একবার বাফুফের অপেশাদার আচরণে বিপদে পড়তে পারে জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ। এদিকে সাফের আগে ফেডারেশন যদি অস্কার ব্রুজনকে সঠিক মনে করে তাহলে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না। খেলোয়াড়দের পূর্ণ সহযোগিতা পাবেন কোচ, বলছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। আমাদের জন্য কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জিং, যেহেতু সাফ আমাদের সামনে হঠাৎ কোচ চেঞ্জ হওয়া। তো আমি মনে করি এটাও আমাদের জন্য কিন্তু অনেক বড় দায়িত্বের মধ্যে যারা প্লেয়ার আছি, ম্যানেজমেন্ট সবাই কিন্তু যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। সাফের বাকি আর মাত্র 2 সপ্তাহ। এখনো ঠিক হয়নি চূড়ান্ত স্কোয়াড। শুরু করতে হবে মাঠের অনুশীলনও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে কাল জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও লড়াকু মানসিকতায় সাফল্য পাওয়ার লক্ষ্য কোচ গোলাম রাব্বানী ছোটনের। উজবেকিস্তানের বুনো ডকর স্টেডিয়ামে বিকেল 4টায় মাঠে নামবে সাবিনা তহুরারা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তন রাঙাতে ব্যর্থ নারী ফুটবল দল। উপরের সারির নেপালের সাথে সাবিনা তহুরারা পেরে ওঠেনি পারফরমেন্সের ব্যবধানে। তবে কমেছে ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি, বেড়েছে আত্মবিশ্বাস। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কাজ শেষ। এবার কৌশলী লড়াইয়ে শক্তিশালী প্রতিপক্ষ বধের মিশন। হারার আগে হার না মানার মন্ত্রে উজ্জীবিত সাবিনারা। এখানে আমার সাথে মেয়েরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং আমরা ইতিমধ্যে 2-3টা সেশনও করেছি খুব ভালোভাবে, এবং মেয়েরা মানসিকভাবে প্রিপেয়ার আছে। আশা করি যে ওই ম্যাচে সবাই কম্পিটিটিভ ম্যাচ উপহার দেওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত আছে। আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেছি, আমরা খাওয়া দাওয়ার একটা সুযোগ সুবিধা পাচ্ছি। সব কিছু মিলে আমাদের মেয়েরা কিন্তু অনেক ভালো আছে। আমরা ভালো প্র্যাকটিস করতে পেরেছি এবং আমরা সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে আমরা একটা ভালো মাঠে একটা ফুটবল খেলবো। পরীক্ষা আরও কঠিন হবে এএফসি নারী এশিয়ান কাপে। লড়াই সহজ হবে না জর্ডানের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও লড়াকু মানসিকতায় সাফল্য পেতে চান নারী দলের কোচ। কয়েকটা ট্রেনিং সেশন করেছি, সেটা খুব ভালো সেশন হয়েছে। মেয়েরাও সবাই খুবই খুশি আছে। মেয়েরা 100% প্রস্তুত কম্পিটিটিভ ম্যাচ খেলার জন্য। 22 সেপ্টেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি নারী এশিয়ান কাপের 2 ম্যাচের 2টি ড্র হয়েছে। 1 ম্যাচে 2 গোল করে 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 2 গোল করে
লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। প্রতিপক্ষের মাঠে 2018 সালের পর থেকে জয়হীন রিয়াল। ইনজুরি সমস্যায় সাইড বেঞ্চে ভরসা কোচ আনচেলোত্তির। লিগ ওয়ানে পিএসজির পরীক্ষা অলিম্পিক লায়নের, আর সেরিয়াতে এসি মিলানের আতিথ্য নেবে ইউভেন্টাস। নতুন মৌসুমে এখন পর্যন্ত ভালোই যাচ্ছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের উপরে কার্লো আনচেলত্তির দল। তবে পরবর্তী বাধা কঠিন। ভ্যালেন্সিয়ার মাঠে 2018 সালের পর থেকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি রিয়াল। ইনজুরি সমস্যা মৌসুমের শুরু থেকে ভোগাচ্ছে। ক্রুস, বেল, মার্সেলো, মেন্ডিসটা নেই এই সপ্তাহে। হ্যাজার্ড, মডরিচদের ফিটনেস নিয়েও অস্বস্তি লস ব্লাঙ্কোসদের। ব্যস্ত সূচিতে তাই সাইড বেঞ্চেই ভরসা আনচেলত্তির। আমরা সতর্ক থাকব। ইনজুরি সমস্যা থাকলেও দলের ভারসাম্যে আস্থা আছে। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওদের বিপক্ষে নিজেদের সেরা প্রস্তুতি নিচ্ছি। লা লিগা থেকে লিগ ওয়ান, এখানে পিএসজির পরীক্ষা অলিম্পিক লায়নের। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে ক্লাব বুর্গের সাথে হোঁচটে চাপে ফেলেছে মেসি নেইমারদের। তবে লিগে শতভাগ সাফল্যতে ওদের ছাপ স্পষ্ট। এমবাপের ফিটনেস ইস্যু চিন্তার কারণ। রামোস, ভারাত্তিকে নিয়েও অপেক্ষা বাড়ছে। স্বস্তির খবর, এ ম্যাচে ফিরছেন ডি মারিয়া। ঘরের মাঠে লায়নকে নিয়ে সতর্ক লা পারিসিয়ান। ক্লাব ব্রুগের সাথে পুরোপুরি ডিফেন্সিভ খেলেনি, তার মানে এই নয় পরের ম্যাচেও একই কাজ করব। খেলোয়াড়রা জানে কখন কিভাবে ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে হয়। তাদের কিছুটা সময় প্রয়োজন। সেরিয়াতেও বিগ ম্যাচ। এসি মিলানকে আতিথ্য দেবে ইউভেন্টাস। লিগে 3 ম্যাচে জয় নেই ইউভদের। তবে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স দিবালাদের সাহস ফিরিয়েছে, যদিও মিলানকে হারানো কঠিন ওদের জন্য। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। সাউথহ্যাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র সিটিজেনদের। এতিহাদে ম্যান সিটিকে দিতে হয়েছে শক্ত পরীক্ষা। পুরো ম্যাচে মাত্র একটি অন টার্গেটে শট পেপ গার্দিওলার দলের। আসরে টানা 3 জয়ের পর পয়েন্ট হারালো ম্যান সিটি। এদিকে অ্যানফিল্ডে সহজ জয় পেয়েছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে 3-0 গোলে। এদিন রেকর্ড বুকে নাম তুলেছেন সাদিও মানে। মোহাম্মদ সালার পর নিজেদের 100তম গোলের কীর্তি এই সেনেগালিজ ফরওয়ার্ডের। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।